আসসালামু আলাইকুম। আজকে আমরা ইলেকট্রোকেমিস্ট্রির খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার দেখব, সেটা হচ্ছে নার্নেস্ট ইকুয়েশন। সো নার্নেস্ট ইকুয়েশনটা আমরা অনেক কাজে ব্যবহার করি, এটার অ্যাপ্লিকেশন হিউজ। সো এই ক্ষেত্রে নার্নেস্ট ইকুয়েশনের যে ডেরিভেশনটা এবং এটা রিলেটেড যে ম্যাথ, সেটা আমরা একটু দেখব কিভাবে এটা আসে। সো অনেক সময় আমরা অনেক জিনিস না বুঝেই পড়ে ফেলি, তো যদি একটু বোঝার চেষ্টা করি, বুঝে পড়ি, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। সো দেখো, নার্নেস্ট ইকুয়েশন বলার আগে আমরা একটু দেখে নিই। ধরো এটা আমাদের একটা গ্যালভানিক সেল, ভোল্টার সেল বা যাই তুমি বলো, ড্যানিয়েল সেল যাই তুমি বলো। সো এখানে একটা জিঙ্ক দণ্ড আমি রেখে দিলাম, আর একটা কপার দণ্ড জিঙ্ক সালফেটের মধ্যে ডুবানো, আর এটা কপার সালফেটের মধ্যে ডুবানো। এখন এই অবস্থায় আমরা কি জানি যে এখানে জারণ ঘটে। বাম দিকে যেটা আমরা রাখলাম, জিঙ্ক দণ্ড থেকে জিঙ্ক আয়ন দ্রবণে চলে যায়, জিঙ্কের জারণ হয়, ইলেকট্রন ত্যাগ করে, সেই ইলেকট্রনটা তার পরিবাহিত হয়ে এই ক্যাথোড দণ্ডে চলে আসে। আর তখন কি হয়, এটা নেগেটিভ যেহেতু হয়, কপার 2+ সেই ইলেকট্রন নিয়ে এখানে জমতে থাকে, সেটা আমরা জানি। এখন সেই ক্ষেত্রে যখন এই জিঙ্ক দণ্ড থেকে দ্রবণে যখন যায়, জিঙ্ক 2+ হয় এবং দুটো ইলেকট্রন যখন ছেড়ে দেয়, এই দুটো ইলেকট্রন তোমরা জানো তার দিয়ে পরিবাহিত হয়ে ক্যাথোডে চলে যায় এবং দ্রবণে জিঙ্ক আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পেতে থাকে। তো এখানে একটা পটেনশিয়াল তৈরি হয়, জিঙ্ক থেকে জিঙ্ক আয়নে পরিণত করতে তা থেকে দুটো ইলেকট্রন বের করে দিয়ে তাকে আয়নে পরিণত করতে একটা পটেনশিয়াল জেনারেট হয়, যাকে আমরা বলি অক্সিডেশন পটেনশিয়াল অথবা জারণ বিভব। সো জিঙ্ক যখন জিঙ্ক আয়ন হয়, ঠিক একইভাবে এখানে যখন ইলেকট্রনটা আসলো, কপার কি করে, সেই ইলেকট্রনটা দ্রবণ থেকে গ্রহণ করে কপার সলিড হয়ে জমা হয়, কপার সলিড এখানে জমা হচ্ছে। সো এই ইলেকট্রনটা নিয়ে কপার যে ডিসচার্জ হয়, ইলেকট্রন নিয়ে ডিসচার্জ হতে একটা পটেনশিয়াল জেনারেট হয়, যাকে আমরা বলি রিডাকশন পটেনশিয়াল বা বিজারণ বিভব। সো এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যদি কম্পেয়ার করতে চাই যে অ্যাকচুয়ালি জিঙ্ক যে জারিত হচ্ছে তার পটেনশিয়াল কত, সেটা বেশি নাকি লিথিয়ামেরটা বেশি। ধরো আমি একটা চিন্তা করতেছি যে আমি কয়েকটা সেট নিব, লিথিয়াম নিব, আমি লিথিয়াম দণ্ড নিব আর লিথিয়ামের দ্রবণ, নিকেল দণ্ড নিব, নিকেলের দ্রবণ, জিঙ্ক দণ্ড নিব, জিঙ্কের দ্রবণ। তো আমি দেখতে চাই যে আসলে কার জারণ বিভবটা বেশি। কোন একটা দণ্ড জাস্ট সিম্পলি একটা দণ্ডকে আমি যদি দ্রবণে তার দ্রবণে রাখি, সেখানে কিন্তু একটা পটেনশিয়াল জেনারেট হয়। অর্থাৎ আমি যদি এখানে বিচ্ছিন্ন রাখি, এখানে ধরো আমি এটা বিচ্ছিন্ন রাখলাম, সো এই অবস্থায় এটা কিন্তু আলাদা। নরমালি এখানে একটা শুধু অক্সিডেশন পটেনশিয়াল তৈরি হয়, এখানে বিদ্যুৎ পরিমাণ না হলেও একটা শুধু যদি সিঙ্গলি আমি চিন্তা করি, এককভাবে একটা অক্সিডেশন পটেনশিয়াল তৈরি হয়। তাহলে এখন এই যে অক্সিডেশন পটেনশিয়াল, জারণ বিভব, একটা ইলেকট্রন ছাড়া যে একটা প্রবণতা, কার বেশি, লিথিয়ামের বেশি নাকি জিঙ্কের বেশি নাকি ক্যালসিয়ামের বেশি? সো তখন আমরা কি করি, একটা এক্সপেরিমেন্ট করি যে যাতে আমরা বুঝতে পারি কারটা বেশি। তো সেটা বোঝার জন্য নিশ্চয়ই আমরা একটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে নিয়ে আসবো। একটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে যদি আমরা না আনি, তাহলে তো আমরা কম্পেয়ার করতে পারবো না যে জিঙ্কের বেশি নাকি লিথিয়ামের বেশি। সো আমাকে একটা কম্পিটিশন তৈরি করতে হবে, যেখানে কম্পিটিশনের মধ্যে তাদের একটা প্রতিযোগিতা চলবে, একই কন্ডিশন যাতে সবার এক হয়। যেমন একটা দৌড় প্রতিযোগিতায় একটা যদি এক্স এখানে থাকে আর ওয়াই এখানে আর জেড যদি এখানে থাকে, দৌড় প্রতিযোগিতায় সে তো অনেক দেরিতে আসবে, সে তো আরো আগে চলে যাবে। তো কম্পিটিশন তো সঠিক হইল না। কম্পিটিশন করার জন্য আমাকে সবার আগে একটা কন্ডিশন, স্ট্যান্ডার্ড কন্ডিশন বানাইতে হবে যে এক্স ওয়াই জেড একই জায়গা থেকে যাবে, তখন দেখতে হবে কে আগে দৌড়ায় যায়। অথবা দুইটা ছেলে পরীক্ষা দিতেছে, ধরো এক্স আর ওয়াই, তুমি এক্স কে পরীক্ষা যখন নিলা, তার সামনে বই খুলে দিলা, সে বই খুলে পরীক্ষা দিচ্ছে, আর ওয়াই পরীক্ষা দিচ্ছে বই না দেখে। সো দুইজনের কম্পিটিশন তো কখনোই সমান হবে না। তো যার জন্য আমাদের প্রত্যেকটা এই মেটালগুলা বা যেগুলো আমরা যাদের জারণ বিভব নির্ণয় করব, তাদের প্রত্যেককেই আমরা যদি তুলনা করতে চাই কে বেশি জারিত হয়, কার জারণ বিভব বেশি, সেক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ড কন্ডিশন রাখতে হবে। সো সেই স্ট্যান্ডার্ড কন্ডিশনটা আমরা বলি, দ্রবণ যেটা নিব সেটা অবশ্যই 1 মোলার হতে হবে। যদি বায়ুমণ্ডলীয় চাপের কথা বলি, অবশ্যই 1 অ্যাটমসফিয়ার হতে হবে।
এবং টেম্পারেচার 25°C অথবা 298 কেলভিন প্রত্যেকটা দ্রবণ। যদি আমি লিথিয়ামের দ্রবণ নিই সেখানে 1 মোলার হইতে হবে, 3 মোলার আমি এমনিতে লিখছি, পরে বোঝাবো। আমি যদি লিথিয়াম নিই, আমি যদি নিকেল নিই, আমি যদি জিঙ্ক নিই, যাকেই নিই, প্রত্যেকের ঘনমাত্রা কি নিতে হবে 1 মোলার নিয়ে 1 অ্যাটমসফিয়ারের মধ্যে রেখে এই তাপমাত্রা আমাকে দেখতে হবে কে কতটুকু জারিত হয়। সো এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। এটাকে আমরা বলতেছি স্ট্যান্ডার্ড কন্ডিশন, মানে প্রমাণ একটা অবস্থা যেটার সাহায্যে আমরা জানতে পারবো যে কার জারণ বিভব কতটুকু। এটা একটা ফিক্সড মান, কনস্ট্যান্ট মান। কারণ তুমি যদি এখন এই মুহূর্তে আমেরিকা চলে যাও, সেখানেও যদি এই কন্ডিশন রাখো তার যেই মান সেটাই আসবে। তুমি যদি বাংলাদেশে থেকে এখন এই 1 মোলার 1 অ্যাটমসফিয়ার 25 তাপমাত্রায় জিঙ্কের জারণ বিভব নির্ণয় করে যেই মান আসবে, আমেরিকাতেও সেই মান আসবে, পৃথিবীর আরেকটা প্রান্তে গেলে ওই একই মান আসবে, যদি তুমি টেম্পারেচার, চাপ এবং ঘনমাত্রা ফিক্সড রাখো। তাহলে এটা সবার জন্য একটা ফিক্সড মান আমরা পাবো। কিন্তু হোয়াট উইল হ্যাপেন ইফ ইউ অল্টার দ্য কনসেন্ট্রেশন এন্ড স্ট্যান্ডার্ড কন্ডিশন? কি ঘটবে যদি তুমি চেঞ্জ করে দাও ঘনমাত্রা? যদি ধরো কথার কথা, লিথিয়ামকে তুমি নিলা, লিথিয়ামের দ্রবণে লিথিয়ামের ঘনমাত্রা নিলা 3 মোলার, নিকেলকে নিলা 1 মোলার, জিঙ্ককে নিলা 2 মোলার দ্রবণে, তাহলে তো এটা সঠিক হলো না। কেউ এক্স ওয়াই এখানে জেড এখানে, তাহলে তো এটা কম্পিটিশন হলো না। সেই ক্ষেত্রে আমরা কি বলি যে এটা 3 মোলার না, এটাকে 1 মোলার নিতে হবে। 1 মোলার, এটা 1 মোলার, এটাও 1 মোলার, এবং টেম্পারেচার সেম 25°C, 1 অ্যাটমসফিয়ার চাপ সব যদি ফিক্স রাখো তাহলে স্ট্যান্ডার্ড বলা হয়। সেটাকে আমরা কিভাবে প্রকাশ করি? ই নট দিয়ে চিহ্নটা দেই, যাকে বোঝায়, যেটা বোঝায় স্ট্যান্ডার্ড কন্ডিশন। ধরো জিঙ্কের জারণ যদি হয় আমরা এইভাবে লিখবো, জিঙ্কের জারণটাকে আমরা এইভাবে লিখি। যদি লিথিয়াম হয় তাহলে লিথিয়ামের জারণটাকে আমরা এইভাবে প্রকাশ করি। সো এই যেভাবে আমরা অক্সিডেশন পটেনশিয়ালটাকে দেখাই, ঠিক একইভাবে রিডাকশনের বেলা একই কথা। তো আমরা জানি এখানে কি হয়, এখানে জারণ হয়, এখানে বিজারণ হয়। তাহলে সেলটা কত আসবে, এখানে এটা আমি যোগ করে দিই, গ্যালভানোমিটার সেট করে দিই, তাহলে আমাদের এই যে অ্যানোডে জারণ হচ্ছে আর ক্যাথোডে বিজারণ হচ্ছে, এখানে জারণ বিভব আর এখানে বিজারণ বিভব, কতটুকু বিভব তাহলে হলো দুইটার যোগফল। অথবা ক্যাথোডের রিডাকশন, অ্যানোডের রিডাকশন, এভাবে আমরা প্রকাশ করতে পারি। আর অনেকভাবে করা যায়, এভাবে আমরা প্রকাশ করে থাকি সাধারণত। সেই ক্ষেত্রে আমি সেলের যে পটেনশিয়ালটা পাবো, পুরো সেল, এখানে জারণ আর এখানে বিজারণ, যে সেল পটেনশিয়াল সেটাকে আমরা এভাবে লিখি, একটা নট চিহ্ন দিই। এটা বোঝাচ্ছে কি স্ট্যান্ডার্ড কন্ডিশন, মানে 1 মোলার, সবগুলো 1 মোলার রেখে আমরা যে এক্সপেরিমেন্টটা করব সেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড কন্ডিশন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, তুমি সেট করলা, স্টার্ট করলা, 1 মোলার কি থাকবে সব সময়? এই 1 মোলারই চলতে থাকবে না। যখন তুমি দেখো, একটু চিত্র তাকায় দেখো, এখানে কিন্তু যখন তুমি স্টার্ট করছো বেশ কিছু জিঙ্ক আয়ন এখানে চলে গেছে, দ্রবণে জিঙ্ক আয়নের ঘনমাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে, আর কপার কিন্তু এখানে সঞ্চিত হচ্ছে, জমা হয়ে যাচ্ছে। একটা সময় কি হবে যে 1 মোলার, এখানে তুমি ফার্স্টে 1 মোলার নিয়েছিলা, এখানে 1 মোলার ছিল, কিন্তু একটা সময় তো 1 মোলার হবে না। যদি এটা এখানে আসতে থাকে 1 মোলার থেকে বেড়ে যাবে, আর এটা যদি এখানে জমতে থাকে 1 মোলার থেকে কমে যাবে। তো একটা সময় কি হবে, একটা সময় এই জিঙ্ক যখন ক্ষয় হতে থাকবে তখন কিন্তু ইলেকট্রন আগের মতো ফ্লোটার হবে না, আস্তে আস্তে কমতে থাকবে। তার মানে সেলটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। অর্থাৎ একটা সময় গিয়ে কিন্তু আর ইলেকট্রন যাবে না, কারণ জিঙ্ক দণ্ড শেষ হয়ে গেছে, ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, যথেষ্ট পরিমাণ কপার এখানে জমে গেছে। সো একটা সময় গিয়ে কিন্তু আদর্শ কন্ডিশনটা আমাদের থাকবে না, এবং কোনো ক্ষেত্রে আমরা এই আদর্শ কন্ডিশন সবসময় বজায় রাখতে পারবো না। ধরো একটা সেল মেমব্রেনের মধ্যে একদিকে পটাশিয়াম আয়ন বেশি, আরেকদিকে পটাশিয়াম আয়ন কম, সেখানে একটা বিভব সেল পটেনশিয়াল, কনসেন্ট্রেশন পটেনশিয়াল তৈরি হয়। অথবা আমি যদি ভিন্ন ঘনমাত্রা নেই, তখন একটা কি হয়, কনসেন্ট্রেশন পটেনশিয়াল তৈরি হয়, ঘনমাত্রার একটা বিভব তৈরি হয়। সো সেটার কারণে তখন কিন্তু এই মানটা নট বলি না, আমরা তখন কি বলি, আমরা বলি শুধু ই সেল বলি। অর্থাৎ যখন আদর্শ কন্ডিশন হবে না, অর্থাৎ 1 মোলার না নিয়ে যদি আমি কোনো ভিন্ন ঘনমাত্রা নেই, ভিন্ন চাপ বা ভিন্ন তাপমাত্রা, তখন কিন্তু ব্যাপারগুলো একটু ভিন্ন হবে, তখন এই নট চিহ্নটা আর থাকবে না। কারণ নট চিহ্ন একটা ফিক্সড মান বোঝায়, নির্দিষ্ট ধ্রুবক। তুমি পৃথিবীর যে কোনো জায়গায় যাও, তুমি যদি এই শর্তটা ঠিক রাখো তাহলে একটা ফিক্সড মান দিবে। কিন্তু আমরা তো এইভাবে ফিক্সড মানে ব্যাটারিকে চালাইতে পারবো না, আমাদের তো এটা ক্ষয় হইতে থাকবে এবং বিভিন্ন ঘনমাত্রার তৈরি হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি এই সূত্রটা প্রয়োগ করতে পারবো? সো সেটার জন্য বিজ্ঞানী নার্নেস্ট একটা ইকুয়েশন দেয়, যাকে আমরা বলি নার্নেস্ট ইকুয়েশন।
সো এখন আমাদের একটা সমীকরণ লাগবে, যেই সমীকরণের সাহায্যে এই ঘনমাত্রা পরিবর্তন ঠিক এখানে এক হচ্ছে ঘনমাত্রা, কনসেন্ট্রেশনের ফ্যাক্ট, প্রেসার এন্ড টেম্পারেচার, এই তিনটা জিনিস যদি পরিবর্তন হয়ে যায় তখন এখানে কিভাবে চেঞ্জ আসবে, এই সেলের মানের কি পরিবর্তন আসবে, এমন কোন ইকুয়েশন আমার জানা আছে কিনা, দিস ইজ দ্য কোশ্চেন। সো এই জন্য আমাদের এটা জানার জন্য আমাদের একটু হেল্প প্রয়োজন থার্মোডাইনামিক্স, থার্মোকেমিস্ট্রি থেকে কিছু সূত্র আমার লাগবে। এই যে এখানে যদি ঘনমাত্রা ভিন্ন ভিন্ন হয়, ঘনমাত্রা ভিন্ন হয়, তাপমাত্রা ভিন্ন হয়, প্রেসার যদি ভিন্ন হয়, তাহলে ঘনমাত্রা ভিন্ন হইলে তুমি খেয়াল করে দেখো এখানে আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে, এখানে ঘনমাত্রা বাড়তেছে, এখানে ঘনমাত্রা কমতেছে, কপার গিয়ে জমতেছে। তো নিশ্চয়ই আস্তে আস্তে এটা একটা চেঞ্জ আসতে থাকবে, পটেনশিয়ালের মধ্যে একটা চেঞ্জ আসবে, আস্তে আস্তে এটা শেষ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এমন একটা প্যারামিটার, এমন একটা আমাদের সূত্র লাগবে, ল লাগবে, যেটার সাহায্যে আমি এই কনসেন্ট্রেশনের ব্যাপারটা যদি পরিবর্তন হয়, সেই ক্ষেত্রে এই সেলের মান, বিভবের মান কিভাবে পরিবর্তন হয় সেটার জন্য আমাদের একটু থার্মোডাইনামিক্সের জ্ঞান লাগবে। সো আসো আমরা একটু ওটা নিয়ে একটু আলোচনা করি। সো এখন আমরা একটু দেখে নিই যে থার্মোডাইনামিক্সের সাথে কিভাবে তার রিলেশনটা হয়। সো আমরা জানি যে ইএমএফ কি, ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্স মানে কি, খেয়াল করে দেখো, ইলেকট্রন অ্যানোড থেকে ক্যাথোডে যখন যায় তখন তার কাজ করতে হয়। কি কাজ? সে এখানে যখন জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে যায় তখন একটা পুশ করলো, ইলেকট্রনকে ধাক্কা দিল, এখানে একটা কাজ হচ্ছে। আবার এখানে কপার তাকে গ্রহণ করতেছে, এখানে একটা কাজ হচ্ছে। তাহলে বাম থেকে এই অ্যানোড থেকে যখন ডানে যাচ্ছে মানে ক্যাথোডে যাচ্ছে, ইলেকট্রন পুরো বর্তনী ঘুরে যখন এখানে আসে তাকে কাজ করতে হয়। সো ওটাকে আমরা বলতেছি ইলেকট্রোমোটিভ ফোর্স, মানে তড়িৎ চালক বল, যেই বল ইলেকট্রন এখানে যায়। তাহলে কাজটা কত হবে? আমি যদি ধরে নিই যে একক চার্জ, মানে ইলেকট্রনের তো চার্জ আছে তোমরা জানো -1.6 -9 কুলম্ব। সো ইলেকট্রনের ধরে নিলাম আমরা একক চার্জ যদি বাম থেকে ডানে যায় স্ট্যান্ডার্ড কন্ডিশনে, মানে আদর্শ অবস্থায়, একক চার্জের জন্য কৃত কাজ ই নট সেল, এটা আমি ধরে নিলাম। ই নট সেল এটা আমি ধরে নিলাম, সেটা হচ্ছে কি একক চার্জের জন্য কৃত কাজ, মানে কি পরিমাণ কাজ করতে হয় পার ইউনিট চার্জ, চার্জের জন্য এখানে কতটুকু কাজ করতে হচ্ছে সেটা আমি ধরে নিলাম ই নট সেল। গ্যালভানোমিটার এখানে বসানো, সো গ্যালভানোমিটার বিক্ষেপ দিচ্ছে, যে কি পরিমাণ কাজ হচ্ছে সেটা ধরে নিলাম আদর্শ অবস্থায় ই নট সেল, সেলের পটেনশিয়াল আমি পেলাম। তাহলে যদি n মোল ইলেকট্রন আমি পাঠাই, অর্থাৎ এখান থেকে বাম থেকে ডানে যদি n মোল ইলেকট্রন যায়, তার চার্জ কত ধরে নিলাম কিউ একক। যদি আমি বাম থেকে ডানে কত n মোল ইলেকট্রন আমি পাঠাই, তার চার্জ যদি কিউ হয়, এক একক চার্জের জন্য যদি ই নট সেল পটেনশিয়াল হয় বা কাজ হয়, তাহলে কিউ একক চার্জের জন্য জাস্ট ঐকিক নিয়ম কিউ ইনটু ই নট সেল, এটা হলো কৃত কাজ। আচ্ছা, এখন আমরা চার্জটাকে জাস্ট আমরা এককটা একটু বুঝি, যে এখানে একটি ইলেকট্রনের চার্জ কত, এত, এটা তোমরা জানো। তাহলে এক মোল ইলেকট্রন তার চার্জ কত হবে, জাস্ট অ্যাভোগাড্রোর সঙ্গে গুণ হবে। একটি ইলেকট্রনের চার্জ হচ্ছে এত কুলম্ব, তাহলে এক মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যাতে গুণ করলে প্রায় কাছাকাছি অ্যাপ্রক্সিমেটলি এই ধরনের একটা সংখ্যা আসে 96500 কুলম্ব, যাকে আমরা বলতেছি কি 1 ফ্যারাডে। অর্থাৎ 1 ফ্যারাডে মানে কি, এক মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 1 ফ্যারাডে। তাহলে n মোল ইলেকট্রন যদি হয়, এক মোলের জন্য 1 ফ্যারাডে যদি হয়, তাহলে n মোলের জন্য চার্জ কত হবে nf। তাহলে এই কিউ একক চার্জটা অ্যাকচুয়ালি আমি কি বলতে পারি, কিউ একক চার্জের জায়গায় আমি nf লিখতে পারি, যেহেতু এই কিউ একক চার্জ কার ছিল, n মোলের জন্য ছিল। আচ্ছা, সো এখন তাহলে একটু খেয়াল করে দেখো, n মোল ইলেকট্রনের যদি nf হয়, তাহলে কৃত কাজ কত ছিল, কৃত কাজ ছিল কিউ ইনটু ই নট সেল, কিউ ইনটু ই নট সেল কৃত কাজ। তাহলে কিউ এর জায়গায় আমি কি লিখতে পারি, nf, এটা হলো আমার কৃত কাজ। এখন এটা হচ্ছে এই স্ট্যান্ডার্ড কন্ডিশন। যদি স্ট্যান্ডার্ড কন্ডিশন না হয়, নন স্ট্যান্ডার্ড হয়, যদি ঘনমাত্রা 1 মোলার না হয়, টেম্পারেচার যদি চেঞ্জ হয়, চাপ যদি চেঞ্জ হয়, সেই ক্ষেত্রে আমরা ধরে নিব যে এখানে
নট চিহ্নটা থাকবে না। যদি স্ট্যান্ডার্ড হতো তাহলে নট চিহ্নটা আসতো, আর ধরে নিলাম এটা স্ট্যান্ডার্ড অবস্থায় নাই, তাহলে কৃত কাজ কত হবে, জাস্ট এখানে স্ট্যান্ডার্ড চিহ্নটা থাকবে না এই। আচ্ছা, এবার একটা বিষয় বুঝার, তো ঘনমাত্রা যদি পরিবর্তন হয়ে যায় তখন এখানে কিভাবে পটেনশিয়ালটা চেঞ্জ হবে বা বিভবটা চেঞ্জ হবে কিভাবে, সেটার একটা সমীকরণ আমাদের জানা লাগবে, যেটা পুরোপুরি থার্মোডাইনামিক্সে চলে যাব আমরা এখন। আমরা থার্মোডাইনামিক্সে দেখেছি যে গিবস ফ্রি এনার্জি একটা প্যারামিটার ডেল জি, যাকে আমরা বলে থাকি, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, যা আমাদেরকে নির্দেশ করে মুক্ত শক্তির পরিমাণ, ইউজফুল এনার্জি। সো মুক্ত শক্তি বলতে কি বোঝাচ্ছে, স্পন্টেনাস প্রসেস, একটা স্পন্টেনাস প্রসেস যেটা তাকে আমরা বলি মুক্ত শক্তি। এই গিবস ফ্রি এনার্জি একটা ভিডিও আমার অলরেডি বানানো আছে, তোমরা দেখে নিও প্লেলিস্ট থেকে আমার চ্যানেলে, যে পুরোপুরি একটা বড় একটা ভিডিও বানানো, সেটা তোমরা চেক করে নিও, তাহলে কনসেপশনটা ক্লিয়ার হবে। সো আমি ছোট্ট করে বলি, গিবস ফ্রি এনার্জি বা মুক্ত শক্তি ব্যাপারটা কি, যেটা আমরা কিন্তু করি না। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, ইলেকট্রন যখন বাম থেকে ডানে যায়, এটা কিন্তু আমরা করতেছি না, ও নিজে নিজে করতেছে। অর্থাৎ ইলেকট্রোকেমিক্যাল সেল, যেটা তড়িৎ রাসায়নিক কোষ, সেখানে কি হয়, রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে রাসায়নিক শক্তি যে বিদ্যুৎ শক্তি হচ্ছে, আমরা কিন্তু ইলেকট্রনকে ঠেলে ঠেলে পাঠাইনি, ইলেকট্রন কিন্তু নিজে নিজে এখান দিয়ে যাচ্ছে। তাহলে এটা স্পন্টেনাস প্রসেস, এইটাকে থার্মোডাইনামিক্সে বলা হয় গিবস ফ্রি এনার্জি, যেটা মুক্ত শক্তি, যেটা স্বাধীনভাবে হয়। এবং এই গিবস ফ্রি এনার্জিটা যেটা মুক্তভাবে হচ্ছে, সেটাই কিন্তু এখানে খেয়াল করে দেখো, এই যে আমি কাজের পরিমাণটা পেলাম, এই কাজটা কিন্তু আমি করতেছি না, এই সেল নিজে নিজে করতেছে। তো ইলেকট্রনের প্রবাহটা সে স্পন্টেনাসলি নিজে নিজে হচ্ছে, এই নিজে নিজে হওয়াটাকে বলা হয় গিবস ফ্রি এনার্জি। ধরো আমি একটু উদাহরণ যদি বুঝাই, এই ক্ষেত্রে আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই, ধরো এমন, সেই ক্ষেত্রে ধরো একটা এখানে একটা উঁচু জায়গা, ধরো একটা উঁচু জায়গা, একটা বল তুমি এখানে রাখছো, তাহলে এই বলটা তুমি যদি এখানে জাস্ট একটু পুশ করো, তাহলে কি হবে, সেখানে গড়ায় পড়বে। এখন তোমার কি মনে হয়, এখান থেকে এখানে নিতে তোমার কি প্রতিটা জায়গা ওকে ধরে ধরে নিতে হবে? তোমার কমন সেন্স কি বলে, তুমি যদি এখানে একটা রেখে দাও, ও অটোমেটিক পড়ে যাবে, যেটা একটা স্পন্টেনাস বা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। যেহেতু বলটা অটোমেটিক পড়ে যায়, এটা স্পন্টেনাস, এটাকে বলা মুক্ত শক্তি। এখানে শক্তিটা জমা ছিল, এখানে খরচ হয়ে যাচ্ছে। সো মুক্ত শক্তি ডেল জি দিয়ে আমরা বলি গিভস ফ্রি এনার্জি। এটা যদি নেগেটিভ হয়, এটা বোঝায় যে নেগেটিভ বা ঋণাত্মক মানটা নির্দেশ করে যে এটা স্পন্টেনাস। কেন ঋণাত্মক? কারণ দেখো এখানে পটেনশিয়াল কিন্তু বেশি ছিল, ধর হাই এইচ, তাহলে এটা শক্তি কত, mgh1 ধরলাম। যখন এটা এখানে ধরো কথার কথা এখানে চলে আসলো, এই জায়গাটা চলে আসলো বলটা, এখানে হাইট কত, ধরে নাও h2, তাহলে এখানে পটেনশিয়াল কত, mgh2। তাহলে তোমার কি মনে হয়, এখানে পটেনশিয়াল বেশি না এখানে পটেনশিয়াল বেশি? স্বাভাবিকভাবেই এখান থেকে এখানে কম, তাহলে এখানে ছিল বেশি, অটোমেটিক পড়ে যাচ্ছে, কমে গেল না বেড়ে গেল, কমে গেল। তাহলে কমে গেলে এটা কি মাইনাস হবে, এই জায়গাটা কি হবে, যখন এখান থেকে এখানে আসবে শক্তিটা কি হবে, কমে যাবে, খরচ হয়ে যাবে, মাইনাস হবে। তাই মাইনাস হইলে আমরা কি বলি, মাইনাস হলে আমরা বলি মুক্ত শক্তিটা কি স্পন্টেনাস, স্বতঃস্ফূর্ত। যদি এমন হয় এখান থেকে এবার এখানে উঠাইতে হবে, এটি কি অটোমেটিক উঠে যাবে, লাভ দিয়ে দৌড়ে দৌড়ে উঠে যাবে? কোনোদিনও হবে না। সো এই ক্ষেত্রে এটাকে তোমাকে শক্তি দিয়ে তোমাকে উঠাই দিতে হবে। সো এখানে শক্তিটা পজিটিভ, নিম্ন থেকে উচ্চ দিকে যাচ্ছে, এটা কি শক্তিটা এখানে পজিটিভ। সো এটা স্বতঃস্ফূর্ত ভাবে হয় না। সো গিভস ফ্রি এনার্জিটা কি সবসময় নেগেটিভ। কেন নেগেটিভ? কারণ উপর থেকে নিচে পড়তেছে স্বতঃস্ফূর্ত ভাবে, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট, স্বতঃস্ফূর্ত ভাবে পড়ে এটা নেগেটিভ। আর যদি নিচ থেকে উপরে যায় এটা পজিটিভ, স্বতঃস্ফূর্ত ভাবে হয় না। তোমার কাছে 1 লাখ টাকা আছে, ধরো 1 লাখ টাকা আছে, এখন তুমি, এটা খুব সহজ, যেখান থেকে টাকা খরচ করে নিচে চলে যাও, টাকা থাকলে খরচ হয়ে যাওয়াটা স্বতঃস্ফূর্ত ভাবে হয়। কিন্তু 10,000 টাকা থেকে 1 লাখ হয়ে যাওয়ার টাকা হয়ে যাওয়াটা স্বতঃস্ফূর্ত না, কষ্ট করতে হয়। সো এটা নেগেটিভ, কমে যাওয়াটা কি নেগেটিভ। সো এখানে তুমি একটু খেয়াল করে দেখো, এখানে অটোমেটিক ইলেকট্রন চলে যাচ্ছে, আমি বিদ্যুৎ শক্তি পাচ্ছি, এটা স্বতঃস্ফূর্ত ভাবে হচ্ছে, এবং আমার যে শক্তিটা পটেনশিয়াল জিন দণ্ডে জমা ছিল সেটা আস্তে আস্তে খরচ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। তার মানে এটা নেগেটিভ, মুক্ত শক্তি স্পন্টেনাসলি অকার্স। সো এই ক্ষেত্রে আমি তাহলে কি বলবো,
যে এই যে আমাদের সেল পটেনশিয়ালটা, এটা একটা মুক্ত শক্তি যাকে আমরা গিবস ফ্রি এনার্জিতে প্রকাশ করা হয়। সো এই গিবস ফ্রি এনার্জি ডেল জি নট মানে স্ট্যান্ডার্ড কন্ডিশন যদি হয় তাহলে এই কৃত কাজটা হবে নেগেটিভ, যেটা স্বতঃস্ফূর্তভাবে হয়। যে কাজটা করলো সেটাই তো মুক্ত শক্তি দিয়ে হলো, সো এই কাজটা নেগেটিভ হবে কেন? কারণ স্বতঃস্ফূর্তভাবে হয়, যার জন্য গিবস ফ্রি এনার্জি কি হবে? নেগেটিভ। আর এটা একটু আমরা দেখলাম এটা জাস্ট এটা, সো এটাও মাইনাস হবে। দা ওয়ার্ক কৃত কাজ হচ্ছে এটা। যদি স্ট্যান্ডার্ড কন্ডিশন না হয়, যদি নট চিহ্নটা এখানে না থাকে, তাহলে জাস্ট এখানে সেলের এই নট চিহ্নটা এখানে থাকবে না, জাস্ট এতটুকু ডিফারেন্স। আচ্ছা, সো অ্যাকর্ডিং টু থার্মোডাইনামিক্স, এই জিনিসটা খেয়াল করে দেখো, অ্যাকর্ডিং টু থার্মোডাইনামিক্স সূত্র অনুযায়ী মুক্ত শক্তি হচ্ছে স্ট্যান্ডার্ড কন্ডিশন যোগ এই যে ব্যাপারটা, এটা R2 ln Q মানে কি? সো আমি এখানে লিখি ডেল জি, তাহলে কি ডেল জি হচ্ছে ডেল জি নট প্লাস RT ln Q, এই জিনিসটাকে। তাহলে এটা হলো মুক্ত শক্তি, যেটা আদর্শ অবস্থায় ছাড়া। এটা আদর্শ অবস্থার ক্ষেত্রে আর হচ্ছে ইউনিভার্সাল মোলার গ্যাস কনস্ট্যান্ট, টি তাপমাত্রা, লন তো তোমরা জানো ম্যাথমেটিক্যাল অপারেটর, আর কিউ হচ্ছে রিঅ্যাকশন কোশেন্ট, বিক্রিয়ার অনুপাত। তোমরা জানো রিঅ্যাক্ট্যান্ট থেকে যখন প্রোডাক্টে যায়, বাম থেকে যখন ডানে যায়, তো একটা এখানে একটা সময় সাম্য অবস্থা তৈরি হয়। ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে তোমরা পড়ছো যে সাম্য অবস্থা তৈরি হয়। যে কোনো অবস্থায় সাম্য অবস্থা হোক বা না হোক, অ্যাট এনি মোমেন্ট যে কোনো অবস্থায় প্রোডাক্টের অ্যাক্টিভ মানে ঘনমাত্রা বা মাস অ্যাকশন আমরা যদি নেই, ভরক্রিয়া যদি নেই, সেটা আংশিক চাপে হোক, গ্যাস হোক বা ঘনমাত্রায় হোক, রিঅ্যাক্ট্যান্ট, এই রেশিওটাকে বলা হয় রিঅ্যাকশন কোশেন্ট। যে কোনো একটা মুহূর্তে একটা বিক্রিয়ার প্রোডাক্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনের যে রেশিও, তাকে বলে রিঅ্যাকশন কোশেন্ট। হ্যাঁ, যদি সাম্য অবস্থা হয় তখন এটাকে আমরা কে বলি? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। যদি সেটা সাম্য অবস্থায় পৌঁছায় যায় তাহলে আমরা কি বলি? কে। আর যদি সাম্য অবস্থা হোক বা না হোক, যে কোনো অবস্থার জন্য সাধারণ যেটা দিয়ে আমরা প্রকাশ করি অনুপাতটাকে, সেটা সাম্য অবস্থা হতেও পারে, নাও হতে পারে। সাধারণভাবে আমরা কিউ রিঅ্যাকশন কোশেন্ট দিয়ে বোঝাই। সো এই টার্মটুকু আমাদের কি বোঝাচ্ছে? এই টার্মটুকু আমাদের বোঝাচ্ছে কনসেন্ট্রেশন পটেনশিয়াল, যেটা ঘনমাত্রা যদি কি হয়? পরিবর্তন হয়, অর্থাৎ 1 মোলার, অর্থাৎ স্ট্যান্ডার্ড কন্ডিশনে যদি না থাকে, সেই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড কন্ডিশন যদি না থাকে, সেই ক্ষেত্রে এই টার্মটা মুক্ত শক্তির সাথে অ্যাড হবে। খেয়াল করে দেখো, এখানে ঘনমাত্রা আস্তে আস্তে বাড়তেছে জিঙ্কের, ক্রমাগতই যত তুমি সময় যাচ্ছে তত আস্তে আস্তে ক্ষয় হয়ে একবারে এটা শুকায় যায়, মানে শেষ হয়ে যাচ্ছে, আর এটা একবারে ভারী হয়ে যাচ্ছে। একটা সময় কি হবে? জিঙ্ক 2 প্লাস ঘনমাত্রা বাড়তেই থাকবে। যদি জিঙ্ক 2 প্লাস ঘনমাত্রা বাড়তেই থাকে আর কপার 2 প্লাস ঘনমাত্রা কমতেই থাকে, সব যদি এখানে জমে যায়, তখন তো এখানে একটা পটেনশিয়াল গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে। একদিকে ঘনমাত্রা বাড়তেছে, আরেকদিকে ঘনমাত্রা কমতেছে। তখন আস্তে আস্তে যখন শেষ হয়ে যাবে, তখন কি ইলেকট্রন ফ্লো হবে? একটা সময় কি ইলেকট্রন ফ্লো বন্ধ হয়ে যাবে। সো এই ক্ষেত্রে খেয়াল করে দেখো, এই যে ব্যাপারটা, সেটার জন্য যখন নাকি 1 মোলার থেকে বেশি হয় বা 1 মোলার থেকে কম হয়ে যাচ্ছে, তখন একটা ঘনমাত্রার চেঞ্জের কারণে সেলের যে একটা পটেনশিয়াল, মুক্ত শক্তি যে একটা চেঞ্জ, সেটা হচ্ছে এইটা। আর এটা কিন্তু ধ্রুবক, কনস্ট্যান্ট। এটা কখন? অনলি ফর স্ট্যান্ডার্ড কন্ডিশন, সেটা ফিক্সড। আর এটা কিন্তু ফিক্সড না, এটা হলো কনসেন্ট্রেশন যখন চেঞ্জ হবে সেখান থেকে এটা আসে। আচ্ছা, এই টার্মটা, এটা কিন্তু আমাদের একটা পরিচিত টার্ম। অ্যাকচুয়ালি কোত্থেকে আসে একটু খেয়াল করে দেখো। তোমরা ভ্যান হফ ইকুয়েশন দেখছো, ফার্স্ট পার্টে দেখছো। ভ্যান হফ ইকুয়েশনটা কি ছিল? বিক্রিয়ার সাম্য অবস্থা মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট প্রপোর্শনাল টু এক্সপোনেনশিয়াল e টু দি পাওয়ার মাইনাস ডেল h এনথালপি বাই RT। মনে করে দেখো, যদি ধরে নেই এখানে যে এনথালপির একটা এনার্জি, আমরা জানি এনথালপি কি? বিক্রিয়ার তাপ, সেটা একটা এনার্জি ধরে নেই। সেই এনার্জিটা যদি হয় এখানে মুক্ত শক্তি, তাহলে মুক্ত শক্তি আমরা বলতেছি মাইনাস নেগেটিভ অথবা মাইনাস ডেল h। তার মানে মাইনাস ডেল h এর জায়গায় আমি যদি এখানে মুক্ত শক্তিকে সাবস্টিটিউট করি, প্রতিস্থাপন করি, মাইনাস ডেল h এর জায়গায় আমি এখানে মুক্ত শক্তিকে বসাই দিলাম। ধরে নিলাম ফর দ্য টাইমিং, জাস্ট একটু বোঝার জন্য, আমি বলতেছি না এটা অ্যাকুরেট, জাস্ট ধরে নিলাম এটা আমার। সেই ক্ষেত্রে আমার সমীকরণটা কি দাঁড়ায়? সেই ক্ষেত্রে আমার সমীকরণটা যদি আমি উভয়কে লন নেই, ভ্যান হফ সমীকরণ থেকে যদি আমি এখানে লন নেই উভয় পক্ষে, তাহলে কি আসে? এখন তোমরা জানো এটা সূচক পাওয়ার সামনে চলে আসে, লন কে ডেল জি বাই RT লন ই। এখানে যেহেতু বেস ই আছে, এটা 1 হয়ে যাবে, বা সো ডেল জি
বাই RT সমান সমান ln K। সো ফাইনালি del G কি দাঁড়ায় RT ln K। সো এটা কিন্তু তোমার অপরিচিত কোনো সমীকরণ না, অনেকে ভয় পায় স্যার এটা কোত্থেকে আসছে, এটা অনেক বড় একটা ডেরিভেশন আছে যেটা আমাদের লেভেলে না হায়ার লেভেলের, আপাতত এটা কিন্তু আমাদের পরিচিত কোনো সমীকরণ থেকে আসা। আচ্ছা যাই হোক, সো এখানে পটেনশিয়াল ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের জায়গায় যদি বিক্রিয়াটা সাম্য অবস্থায় না পৌঁছে অথবা পৌঁছে যে কোনো অবস্থায় কিউর জায়গায় কে এর জায়গায় আমরা কিউ বসাই, আমরা কি বসাই কিউ বসাই, রিঅ্যাকশন কোশেন্ট আমরা কিউ যদি বসাই তাহলে এই ক্ষেত্রে এই ব্যাপারটা হচ্ছে আমাদের এই রিলেশনটা মুক্ত শক্তি। তাহলে এখন খেয়াল করে দেখো, নিশ্চয়ই এখন আমরা মানগুলো আমাদের কাছে আছে, সেই মানগুলো আমরা যদি সমীকরণে বসাই, তো দেখো এখানে এই মানটা আমি 1 নং দিলাম, এটাকে আমি 2 নং দিলাম, জাস্ট এই দুইটা মান আমি জায়গায় যদি বসাই, del G মানে হচ্ছে মাইনাস এফ ই সেল আর del G নট হচ্ছে স্ট্যান্ডার্ড কন্ডিশনে সেল প্লাস RT ln Q। আর উভয় পক্ষকে যদি আমি মাইনাস nf দ্বারা ভাগ করি, অর্থাৎ উভয় পক্ষকে মাইনাস nf দ্বারা ভাগ করার অর্থ কি, এটা যদি মাইনাস nf দিয়ে ভাগ করো, এটাকেও মাইনাস nf দিয়ে ভাগ করলাম পুরোটাকে, তাহলে কি দাঁড়ায়, এইটা কাটাকাটি হয়ে গেলে এখানে শুধু ই সেল থেকে যায়, এখানে শুধু ই নট সেল থেকে যায়, আর এটা প্লাস মাইনাস কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, RT আমাদের ln Q, এটা নিচে ভাগ হয়ে যাচ্ছে, RT বাই nf ln Q হয়ে যাচ্ছে। আচ্ছা আমরা যদি এখন এটা ln থেকে log এ নিই তাহলে কি হয়, ln থেকে যদি log এ নিই তাহলে তোমরা জানো এখানে এই টার্মটা দিয়ে গুণ করতে হবে, সো log এ কনভার্ট করলাম। এই হচ্ছে আমাদের নার্নেস্ট ইকুয়েশন ডিরাইভ করা হয়ে গেল, এটা আমাদের নার্নেস্ট সমীকরণ। সো এখন এখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার দেখি, যেটা কখন কি হচ্ছে সেই ব্যাপারটা একটু খেয়াল করে দেখো। এই যে নার্নেস্ট ইকুয়েশন, এটা হলো ই সেল ই নট সেল, এটা সবসময় ফিক্সড, এটা একটা স্ট্যান্ডার্ড কন্ডিশন যখন ঘনমাত্রা 1 মোলার বা সবকিছু ফিক্স রেখে, আর এটা স্ট্যান্ডার্ড যখন না, তার মানে পটেনশিয়ালের যে চেঞ্জটা সেটা এখানে আসবে। সো এখানে একটা রিঅ্যাকশন হয় তোমরা জানো, জিঙ্ক কি হয়, জিঙ্ক 2 প্লাস হয়, দুটো ইলেকট্রন ছাড়ে, আর কপার সেই দুটো ইলেকট্রন কি করে গ্রহণ করে, কপার সলিড হয়। সো আমরা যদি রিঅ্যাকশন ফাইনালটা লিখি এভাবে, এটা সলিড কপার 2 প্লাস এখানে আয়ন, আর এটা হচ্ছে জিঙ্ক 2 প্লাস আয়ন একস আর কপার সলিড। সো এটা যদি রিঅ্যাকশন হয়ে থাকে তাহলে এই রিঅ্যাকশনের রিঅ্যাকশন কোশেন্ট কি হবে, খেয়াল করে দেখো, রিঅ্যাকশন কোশেন্ট মানে প্রোডাক্ট বাই রিঅ্যাকটেন্ট, আমরা জানি প্রোডাক্ট বাই কি রিঅ্যাকটেন্ট। তাহলে প্রোডাক্টে কি আছে জিঙ্ক 2 প্লাস, কপারকে আমরা লিখবো না কেন, কারণ এটা সলিড যার মাস অ্যাকশন 1 ধরা হয়, ভরক্রিয়াকে 1 ধরা হয়, এখানে শুধু আয়নটাকে আমরা কাউন্ট করব, এখানে সলিড বা লিকুইড যেটা নাকি আয়ন হয় না সেটাকে আমরা 1 ধরে থাকি, ওটাকে আমরা লিখবো না, প্রকাশ করব না। সো 1 যেহেতু আর লেখা লাগে না, এটা সলিড, এটাকে আমরা লিখবো না, শুধু আয়নটা লিখব। সো রিঅ্যাকশন কোশেন্ট জাস্ট এটা প্রোডাক্ট বাই রিঅ্যাকটেন্ট, যেগুলো শুধু আয়ন হবে সেই আয়নগুলো আমরা এখানে বসালেই আমাদের। তো এখন জিনিস খেয়াল করে দেখো, স্ট্যান্ডার্ড কন্ডিশন ছিল 1 মোলারের জন্য, 1 মোলার, হ্যাঁ ঘনমাত্রা ধরে নিলাম, তাপমাত্রা 25 ডিগ্রি ধরেই নিলাম, এখানে চাপ 1 অ্যাটমসফিয়ার। ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট ইজ কনসেন্ট্রেশন। সেখানে ঘনমাত্রা যদি তোমার এমন হয় যে এখানে এদিক সেদিক হয়, এদিক সেদিক হয় মানে কি, ধরে নিলাম ফর দ্য টাইমিং এখানে ঘনমাত্রা জিঙ্কের খুব বেড়ে যাচ্ছে, আর এখানে কপারের ঘনমাত্রা দ্রবণ থেকে কপার যেহেতু ডিপোজিট হচ্ছে, কপার যেহেতু এখানে জমা হচ্ছে, তাহলে দ্রবণ থেকে কপারের ঘনমাত্রা কি হবে, কমতে থাকবে, আর এখানে জিঙ্কের ঘনমাত্রা কি বাড়তে থাকবে। জাস্ট চিন্তা করো তো, আমি যদি কিউর জায়গায় এখানে এইভাবে লিখি জিঙ্ক 2 প্লাস ডিভাইডেড বাই কপার 2 প্লাস, তোমরা জানো এর আগে আর হচ্ছে ইউনিভার্সাল মোলার গ্যাস কনস্ট্যান্ট তাপমাত্রা আমরা যদি কেলভিন স্কেলে নিই তাহলে 25 যোগ 273 মানে 298 কেলভিন, এক হচ্ছে ফ্যারাডে 96500 কুলম্ব, আর n কি আদান প্রদান কিন্তু ইলেকট্রন, এখানে কয়টা ইলেকট্রন আদান প্রদান হয় খেয়াল করে দেখো, এখানে দুইটা ইলেকট্রন আদান প্রদান হয়, সো n এর মান হচ্ছে 2। এই ফ্যাক্টরগুলো তো আমরা জানি। সো এখানে কনসেন্ট্রেশনটা যদি ভ্যারি করে, অর্থাৎ তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো, ক্রমান্বয়ে এখানে দ্রবণে জিঙ্কের আয়নের ঘনমাত্রা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, জিঙ্কের ঘনমাত্রা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। সো এই মানটা বাড়তে থাকবে, এখানে লব যেটা বাড়তে থাকবে, ক্রমান্বয়ে কপারের আয়নের ঘনমাত্রা হ্রাস পাচ্ছে।
সো এখানে কপারের মান কমতে থাকবে। সো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, লগ বড় হচ্ছে, হর ছোট হয়ে যাচ্ছে, তাহলে লগ এই মানটা নিশ্চয়ই বড় হবে, 1 থেকে বড় হবে। এই মানটা বড় হচ্ছে লগ, আর হর কি হচ্ছে, ছোট হচ্ছে, তাহলে এই ভগ্নাংশটা কি হবে, অ্যাট লিস্ট 1 থেকে বড় হবে। যদি 1 থেকে বড় হয় তাহলে এই লগের মানটা কি হবে, পজিটিভ। লগের ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে প্লাসে মাইনাসে গুণ করলে কি হবে, মাইনাস। অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে ই সেল সমান সমান ই নট সেল কি হচ্ছে, মাইনাস আসতেছে। যেহেতু এই মানটা যেহেতু বড় আসতেছে, 1 থেকে বড়, তাহলে এই মানটা লগের মানটা আসবে প্লাসে। ক্যালকুলেটর চেক করে দেখতে পারো, তাহলে প্লাসে মাইনাসে কি হচ্ছে, মাইনাস। সো এটা যদি মাইনাস হতে থাকে এই টার্মটা, তাহলে এখান থেকে কি হচ্ছে, ফাইনাল আমরা কি পাচ্ছি, ই সেলটা কমতে থাকবে, ই নট সেল থেকে আস্তে আস্তে কি হইতে থাকবে, কমতে থাকবে। তার মানে কমতে কমতে একটা সময় কি হবে, একটা সময় যখন নাকি এটা কমতে কমতে এমন হবে যে একেবারেই যত জিন ছিল সব ওখানে চলে গেল, ইলেকট্রন সব চলে গেল, জিন আর নাই, ক্ষয় হয়ে যাবে। অর্থাৎ জিঙ্কের ঘনত্ব একেবারেই কমে যাবে। এই টার্মটা যখন আস্তে আস্তে বড় হতে 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 যখন এটার সমান হয়ে যাবে, তখন অ্যাকচুয়ালি কি হবে, তখন বিক্রিয়াটা ইকুইলিব্রিয়াম পৌঁছে গেল। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা বিক্রিয়াটা কি করব, একটা ইকুইলিব্রিয়াম চিহ্ন দিব, অর্থাৎ উভমুখী চিহ্ন। কি চিহ্ন, উভমুখী চিহ্ন, ইকুইলিব্রিয়াম চলে গেল। অর্থাৎ ইকুইলিব্রিয়াম চলে যাবে, তখন কি বিক্রিয়াটা কি একটা সাম্য অবস্থায় ফিক্সড হয়ে গেল। তখন কিন্তু একটা পটেনশিয়াল যে ছিল বাম থেকে ডানে যাওয়া, তোমরা লাস্ট দিলে নীতি পড়ছো যে একটা বিক্রিয়া বাম থেকে কই যায়, ডানে যায়, অথবা ডান থেকে বামে আসে ঘনমাত্রা চেঞ্জের কারণে। সো একটা সময় কি হবে, এখানে ঘনমাত্রা আস্তে আস্তে যখন নাকি এই বিক্রিয়াটা সাম্য অবস্থায় পৌঁছে যাবে, তখন একটা সময় কি জিঙ্ক যখন শেষ হয়ে গেল, দণ্ড থেকে শেষ হয়ে গেল, ক্ষয় হয়ে গেল পুরোপুরি, আর সেগুলো কপারগুলো এখানে জমে গেল, আর তো জিঙ্ক ইলেকট্রন ওখানে যাবে না। অর্থাৎ এখানে কাটা নড়বে না, কারণ ইলেকট্রন তো যাচ্ছে না, কারণ জিঙ্ক তো ক্ষয় হয়ে গেছে। তখন কি হবে, এই দুটো সমান হয়ে গেলে জিরো হয়ে গেল। জিরো মানে কি, এই মানটা জিরো। অর্থাৎ এইটা এতটাই বড় হয়ে যাবে আস্তে আস্তে বাড়তে বাড়তে, যে এই দুটো সমান হয়ে গেলে এটা বিয়োগ এটা মানে কি জিরো হয়ে গেল। তাহলে এটা যদি জিরো হয়ে যায়, খেয়াল করে দেখেন, যদি জিরো হয়ে যায়, অর্থাৎ এই জায়গাটা যদি জিরো হয়ে যায়, তখন আমরা কি বলবো, এটা অ্যাকচুয়ালি কিউ না, এটা আমরা তখন ধরবো কে। তখন কি ধরবো, কে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। অর্থাৎ যখন এটা জিরো হয়ে যাবে, জিরো, তখন কি হবে, একটা সময় এই মানটা যখন নাকি জাস্ট এই পুরা এই ফ্যাক্টরটার মানটা যখন এটা সমান হয়ে যাবে, কনসেন্ট্রেশন ভ্যারি হইতে 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 যখন নাকি এই ফ্যাক্টরটা এটা সমান হয়ে যাবে, তাহলে কি হবে, এটা বিয়োগ এটা মানে জিরো। সেটা কোন অবস্থা, যখন নাকি বিক্রিয়া সাম্য অবস্থায় পৌঁছা যাবে। বিক্রিয়া যখন সাম্য অবস্থায় পৌঁছলো, আর কোনো সামনে আগাচ্ছে না, সেই ক্ষেত্রে যাকে আমরা বলি থার্মোডিনামিক্যালি স্টেবল, যেটাকে আমরা বলে থাকি। তো এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে এটা জিরো হয়ে যাবে, আর কোনো ইলেকট্রন যাচ্ছে না, মানে এনার্জি ফিক্সড হয়ে গেল এখানে। সো এখানে শূন্য যদি হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা লগকে এখানে বসাবো। সো এটাই হচ্ছে আমাদের একটা বোঝার বিষয়। তো এখানে দুটা ঘটনা ঘটতে পারে, একটা হচ্ছে যে জিঙ্কের ঘনমাত্রা কমেও যেতে পারে, কপারের ঘনমাত্রা তুমি নিজে থেকে ফিক্স করতে পারো। তুমি নিজে ধরো কথার কথা, এখানে কপার 2+ এর ঘনমাত্রা নিলা 2 মোলার, আর জিঙ্কের ঘনমাত্রা নিলা 0.5 মোলার। তুমি নিজে এটাকে কম করলে এটাকে বেশি করলা, কি ঘটবে এই জায়গাটা একটু খেয়াল করো। এখানে অনেক সময় এমসিকিউ হইতে পারে, এমসিকিউ যদি হয় সেই ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো। একটা কোশ্চেন, আচ্ছা খেয়াল করো, এমসিকিউ যদি হয় এই ক্ষেত্রে ই সেল সমান সমান ই নট সেল মাইনাস 2.323 RT NF log। খেয়াল করে দেখো, জিঙ্ক 2+ বাই কপার 2+ কি হবে যদি তুমি এটাকে বড় করো আর এটাকে ছোট করো। যদি এটা বড় হয় মানে হর বড় হয়, লগ ছোট হয়, তাহলে লগের মানটা কি আসবে 1 থেকে, এখানে আমাদের এই অনুপাতটা 1 থেকে ছোট হচ্ছে, 1 থেকে ছোট হলে লগের এই মানটা কি হবে, 1 থেকে ছোট যদি হয় মাইনাস আসবে। সো মাইনাসে মাইনাসে গুণ করলে কি হবে, প্লাস হবে। ই নট সেলটা প্লাস সামথিং প্লাস, তখন কি হবে, অ্যাকচুয়ালি ই সেলটা বড় হবে, স্ট্যান্ডার্ড কন্ডিশন থেকে বড় হয়ে যাবে। সো কখন এটা থেকে বড় আর কখন ছোট, এই জিনিসটা তোমাকে খেয়াল করতে হবে। খেয়াল করতে হবে কি, যখন নাকি এটা বড় এটা ছোট হয়, তখন কনসেন্ট্রেশন যখন তুমি চেঞ্জ করতেছো, তো কনসেন্ট্রেশন চেঞ্জ করার সাথে সাথে এই সেলের বিভবের কি পরিমাণ চেঞ্জ আসছে তুমি ভালো করে খেয়াল করে দেখো। সো কতটা গুরুত্বপূর্ণ, তুমি যদি এটাকে বেশি করো এটাকে কম করো, ম্যাথমেটিক্যালি এটা প্লাস মান আসলে প্লাসে মাইনাসে মাইনাস আসতেছে, সো মাইনাস আসলে
এটা ছোট হয়ে যাচ্ছে, স্ট্যান্ডার্ড কন্ডিশন থেকে ছোট হতে হতে এক সময় নাই। আর তুমি যদি এখানে এটাকে ছোট করে এটাকে বড় করে নাও, ঘনমাত্রা অল্টার করো, চেঞ্জ করো, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, কারণ এটা যদি বড় হয় ছোট হয়, তাহলে 1 থেকে ছোট মানে এটা মাইনাস মান আসলে লব যদি করো, লব করলে মাইনাস মাইনাস প্লাস হবে, তো এই সেলটা কিন্তু বড় হচ্ছে। সো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, তুমি কতক্ষণ একটা ব্যাটারিকে চালিয়ে নিয়ে যাবা, কত ঘনমাত্রা অনুপাত করতে হবে, সেখান থেকে কিন্তু এই ধারণা নার্নিশ ইকুয়েশন আমাদের খুব ইম্পর্টেন্ট এক। আর এটা কিন্তু সবসময় ফিক্সড। তো সেই ক্ষেত্রে যদি একটা বিক্রিয়া ইকুইলিব্রিয়ামে পৌঁছায় যায়, কনস্ট্যান্ট মানে সাম্যাবস্থায় পৌঁছায় যায়, সেই ক্ষেত্রে তুমি খেয়াল করে দেখো সাম্যাবস্থায় আসলে ই সেলের মান কত হচ্ছে, ই সেলের মান 0 হয়ে যাচ্ছে, 0। আর যখন 0 হয়ে যাবে সেই ক্ষেত্রে আমাদের ব্যাপারটা কি দাঁড়ায়, যখন এটা 0 হয়ে যাবে, অর্থাৎ এটা আমি 0 যদি ধরি, 0 সমান সমান ই নট সেল মাইনাস 2.303 RT বাই NF log K। যখন সাম্য ধ্রুবক আমি আনবো, যখন ইকুইলিব্রিয়াম প্রতিষ্ঠা হয়ে গেল, এটা যদি 0 হয় তাহলে আমি যদি চেঞ্জ করে লিখি, এটাকে যদি ওই পাশে পক্ষান্তর করি, জাস্ট নিয়ে যাই RT বাই NF log K সমান সমান E নট সেল, এই হয়। এখন আমি যদি বলি যে সাম্য ধ্রুবক মান বের করব, তাহলে তো তুমি বুঝতেই পারতেছো কি হবে, তাহলে এই ফ্যাক্টরগুলো ওখানে যদি চলে যায়, NF কই যাবে, NF উপরে চলে যাবে, N ইনটু F ডিভাইডেড বাই এই টার্মটা নিচে চলে আসবে, 2.303 RT হয়ে গেল। অর্থাৎ এই টার্মটা আমি ওই পাশে জাস্ট বজ্রগুণ হিসেবে আমি পাঠিয়ে দিলাম, লগ কে থাকে। আর যদি শুধু আমাকে বলা হয় সাম্য ধ্রুবকের মান বের করো, তাহলে কি হবে, k = 10 টু দি পাওয়ার এই পুরাটা, অর্থাৎ যদি লগ থাকে তাহলে e টু দি পাওয়ার এই পুরাটা। সো এখান থেকে আমরা কি বের করতে পারতেছি, যখন আমাকে এই তথ্যটা বলে দিবে প্রশ্নে যে এখানে সেল রিঅ্যাকশনটা, কোষ বিক্রিয়াটা সাম্য অবস্থায় পৌঁছায় গেছে, তো সাম্য অবস্থায় পৌঁছা যাওয়ার মানে কি এই মানটা 0 হয়ে গেল। যদি 0 হয়ে যায় তাহলে এটা 0 ধরে আমি এখান থেকে কি বের করতে পারি, যদি ই নট সেলের তো ফিক্সড মান, কনস্ট্যান্ট মান, এই মান থেকে আমি সাম্য ধ্রুবকের মানটা কি করতে পারি, বের করতে পারি। এইভাবে আমরা প্রয়োগ করে নার্নিশ ইকুয়েশনের সাহায্যে আমরা বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান বের করতে পারি। একটা ব্যাটারি বানাবো, সেখানে কতটুকু এটা চলবে, এই কনসেন্ট্রেশন কি অনুপাতে নিলে ব্যাটারিটা আমি দীর্ঘক্ষণ চালাতে পারবো, সেটা আমরা বের করতে পারি। আবার যদি তুমি ঘনমাত্রা 1 মোলার নাও, তাহলে ই সেলটা কি হচ্ছে, ই নট সেল হয়ে যাবে। খেয়াল করে দেখো, তুমি যদি এখানে 1 মোলার করে যদি নাও, অর্থাৎ তুমি যদি এমন করো, এখানে ই সেল সমান সমান ই নট সেল মাইনাস 2.303 RT বাই NF log ধরো জিঙ্কের জায়গায় তুমি নিলা 1 মোলার, কপারও 1 মোলার তুমি নিলা, সমান সমান 1 মোলার তো log 1 কত, log 1 মানে 0, তাহলে এই টার্মটা বাদ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে এই দুটো কি ইকুয়াল সমান, অর্থাৎ তখন ই সেলটা হয়ে গেল কি ই নট সেল। অর্থাৎ যখন তুমি 1 মোলার করে নিবা, তখন তো অটোমেটিক্যালি এই দুটো সমান, মানে ওইটাই স্ট্যান্ডার্ড কন্ডিশন হয়ে গেল। আর তুমি যদি 1 মোলার না নাও, ঘনমাত্রার কারণে এখানে যে চেঞ্জটা আসবে সেই অনুপাতে এই মানটা কি হবে, চেঞ্জ হবে, এবং যখন সাম্য অবস্থায় পৌঁছে যাবে, এটা 0 হয়ে যাবে, তখন আমরা সাম্য ধ্রুবক বের করতে পারবো। সো এইভাবে কিছু ম্যাথমেটিক্যাল কোশ্চেন হয়, আমরা যেটা খুব সহজেই ডিরাইভ করতে পারি, পরীক্ষায় এটা সাধারণত আসে। আসলে একটা ম্যাথ দেখে নিই। তো এটা আমাদের কোষ উপস্থাপন করা, এটা জারণ দেখতেই পাচ্ছ, ক্যাডমিয়াম 2+, আর এখানে বিজারণ দেখানো যাচ্ছে, প্রত্যেকের তথ্য দেওয়া, ক্যাডমিয়াম 2+ এর ঘনমাত্রা দেয়া, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেয়া, হাইড্রোজেন গ্যাসের আংশিক চাপ দেওয়া, এবং ক্যাডমিয়ামের যে জারণ বিভব সেটাও কিন্তু দেওয়া। প্রশ্ন হচ্ছে এটার সেল পটেনশিয়াল কত। যেহেতু এখানে 1 মোলার নাই, তার মানে নার্নেস ইকুয়েশনের সাহায্য আমাকে নিতে হবে। সো রিঅ্যাকশনটা কি হচ্ছে, ক্যাডমিয়াম থেকে ক্যাডমিয়াম 2+, মানে হচ্ছে অবশ্যই সে দুটো ইলেকট্রন ছাড়ে, আর এটা H+ থেকে হাইড্রোজেন গ্যাস যেহেতু হবে, সমতার জন্য 2H+ দুটো ইলেকট্রন নিয়ে এটা হয়। সো আমাদের এখানে যদি আমরা কাটাকাটি করে ফাইনাল রিঅ্যাকশনটা আমরা এটা পাই। সো এই রিঅ্যাকশনে তাহলে খেয়াল করে দেখো, এই রিঅ্যাকশনের জন্য আমাদের রিঅ্যাকশন কোএফিশিয়েন্টের মান কি হবে, কিউ এর মান কি হবে, আমরা জানি প্রোডাক্ট বাই কি রিঅ্যাক্টেন্ট। সো প্রোডাক্টে কি আছে, ক্যাডমিয়াম 2+ আছে, খেয়াল করে দেখো ক্যাডমিয়াম 2+ এটা আয়ন, এবং গ্যাস ভরক্রিয়া, আমরা জানি ভরক্রিয়ায় ঘনমাত্রা ধরবো এবং গ্যাসও আংশিক চাপ হিসেবে প্রকাশ করা হয়। যে কোনো দ্রবণকে আমরা ঘনমাত্রা প্রকাশ করি, যেটা আয়ন অবস্থায় থাকবে, আর যেটা গ্যাস হয় তাকে আমরা আংশিক চাপে প্রকাশ করি। সো ইনটু আংশিক চাপ, হাইড্রোজেন এখানে থাকবে,
আচ্ছা, আর বিক্রিয়কে কি আছে? বিক্রিয়কে দেখো এটা সলিড, সলিড আমরা ধরবো না কারণ এটা 1 হয়, অ্যানসার 1, যার ভরক্রিয়া সক্রিয় ভর হচ্ছে 1। সো এটা তো আয়ন, যেহেতু এটা আমি ধরবো H+, তার যদি কোনো সহগ থাকে সেটা হবে পাওয়ার, ভরক্রিয়ার সূত্র অনুযায়ী এখানে পাওয়ার বসবে, সেটা হলো Q এর মান। আচ্ছা, তাহলে এই বিক্রিয়ায় ইলেকট্রন আদান প্রদান হয় কত? দুইটা। n এর মান হচ্ছে 2, ক্যাডমিয়াম আয়নের ঘনমাত্রা দেওয়া, হাইড্রোজেনের ঘনমাত্রা দেওয়া, হাইড্রোজেনের আংশিক চাপের মান দেওয়া। সো এইবার আমরা কি করব? নার্নের সমীকরণটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে ই নট সেল, যেটা নাকি স্ট্যান্ডার্ড কন্ডিশন, এই সূত্র জাস্ট এখানে প্রোডাক্ট বাই রিঅ্যাক্টেন্ট, কিউর জায়গায় এটা, এই যে কিউ যেটা হতো সেটা হলো এইটা। এখন এই ক্ষেত্রে ই নট সেলের মান আমরা জানি যে এটাই হবে, কারণ হাইড্রোজেন, যেহেতু এখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের পটেনশিয়াল আমরা জানি 0। সো শুধু ক্যাডমিয়ামের আয়ন, ক্যাডমিয়ামের যে মানটা যেটা, এটাই আমাদের থাকবে, শুধু এই মানটাই থাকবে। আচ্ছা, তারপরে এই যে এখানে 2 বাদে, যেটা n এর মান 2, এটা বাদে এই কনস্ট্যান্ট পার্ট যদি তাপমাত্রা 25 ডিগ্রি মানে 298 কেলভিন হয়, ফ্যারাডে মান, এই ধ্রুবক মান হচ্ছে এইটা। আর যেটা n এর মান 2, এই 2টা বসানো হলো, আর যার যার মানগুলি জাস্ট বসিয়ে আমরা ফাইনালি অ্যানসারটা পেয়ে গেলাম। এই হচ্ছে আমাদের অ্যানসার।